নমস্কার, শুভ সন্ধ্যা। সৃজিমিশন আয়োজিত শিক্ষা দর্পণে আপনাদের স্বাগত জানাই। সামনেই মাধ্যমিক 2000। লক্ষ লক্ষ বাঙালি পরীক্ষার্থী তাদের শিক্ষা জীবনের প্রথম গুরুত্বপূর্ণ পরীক্ষায় বসতে চলেছিল। তোমাদের জন্য আমরা বিভিন্ন পর্বে বিভিন্ন বিষয়ে প্রস্তুতির একটা পথ নির্দেশ দেবার উদ্দেশ্যে আমাদের অনুষ্ঠানের আয়োজন করেছি। আজ শিক্ষা দর্পণে আমাদের বিষয় ইংরেজি দ্বিতীয় ভাষা। শিক্ষা দর্পণে বিশেষজ্ঞ শিক্ষক হিসেবে উপস্থিত রয়েছেন ইংরেজি বিষয়ের বিশেষজ্ঞ শিক্ষক মাননীয় মানিক সাহা মহোদয়। আমরা ইংরেজির এই মাস্টারমশাইয়ের কাছ থেকে মাধ্যমিক 2025-এর যে পথরেখা, একজন শিক্ষার্থী কোন পথ বেয়ে এগিয়ে গেলে পরে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবে সে সম্পর্কিত তার পরামর্শ, তার উপদেশ, তার পরিকল্পনার শরিক হবে। এবার প্রত্যেকটি বিষয় পূর্ণমান 90। আমরা প্রথমেই মাস্টারমশাইয়ের কাছে জেনে নেব এই যে 90 নম্বরের পরীক্ষা, এই পরীক্ষায় নম্বর বিভাজনটা ঠিক কিরকম, মানে কোন কোন পর্যায়ে ইংরেজি পাঠ্যক্রমটা বিন্যস্ত এবং তার মান কত? নমস্কার। ইংরেজি অন্যান্য সমস্ত বিষয়গুলির মধ্যে পরীক্ষার্থীদের মধ্যে যেটা সব থেকে এবং অভিভাবকদের মধ্যেও এই ইংরেজি বিষয়টা নিয়েই অনেক বেশি তারা চিন্তিত হন। ছাত্রছাত্রীরাও চিন্তা করেন, অভিভাবকরাও চিন্তা করেন। তবে মাধ্যমিক পর্যায়ে যে পরীক্ষাটি হয়, 90 নম্বরের যে পরীক্ষাটি হয় মাধ্যমিকের, এই পরীক্ষা খুব কঠিন পরীক্ষা এটা বলা যায় না। আসলে ছাত্রছাত্রীদের মধ্যে আমরা প্রথম থেকেই এটা তৈরি করে দিই এই মানসিকতা যে ইংরেজি পরীক্ষাটা খুব কঠিন, ইংরেজি বিষয়টাই খুব কঠিন। কিন্তু আমরা যদি তুলনামূলক আলোচনা করি অন্যান্য বিষয়গুলির সঙ্গে, সে বাংলা হোক, অঙ্ক হোক, বা ইতিহাস, ভূগোল, বিজ্ঞানের বিষয়গুলি হোক, আমরা দেখব যে ইংরেজি উত্তর করা তুলনামূলক সহজ। এবারে কেন বলছি সেটা ওই প্রথম প্রশ্নের সূত্র ধরেই বলি যে আমাদের মাধ্যমিকের যে সিলেবাস, তাতে 3 ভাগে মাধ্যমিকের সিলেবাসটিকে, আমাদের ইংরেজির সিলেবাসটাকে ভাগ করা হয়েছে, যে প্রশ্নপত্র যেভাবে তৈরি হয়। সেই প্রথম পর্যায়ে সিন আনসিন থাকে, যেটা কম্প্রিহেনশন টেস্ট বলা হয়। তারপর গ্রামার এবং ভোকাবুলারি পার্ট, এবং শেষে রাইটিং পার্ট। এবার রাইটিং পার্ট 10 নাম্বার 10 নাম্বার 10 নাম্বার করে হতে পারে, আবার কোনো সময় 10 10 10 8 12 এরকম হতে পারে। তবে বিগত বছরগুলি থেকে সেটা 10 10 10 হয়েই আসছে। এবার সহজ বলার কারণটা হলো যে কম্প্রিহেনশন টেস্ট যে জায়গাটি রয়েছে সেখানে মূলত দুটি ভাগ। একটা হচ্ছে কম্প্রিহেনশন টেস্ট সিন, আর একটা হলো কম্প্রিহেনশন টেস্ট আনসিন। এবার কম্প্রিহেনশন টেস্ট সিন যেটা, সেটাতে আবার দুটো ভাগ করা আছে। সেখানে রয়েছে প্রোজ এবং পোয়েট্রি। এই প্রোজ এবং পোয়েট্রি আমরা সারা বছর ধরে সেগুলো পাঠ করি, সেগুলো অধ্যয়ন করি, এবং সেই টেক্সটগুলোকে প্রশ্নে তুলে দেওয়া হয় এবং সেখান থেকে কোশ্চেন আসে এবং সেই অ্যান্সারগুলো করতে হয়। তার মানে যে পাঠ্যের বিষয়গুলো সিনের অন্তর্গত, আর যেটা পাঠ্যসূচির বাইরে থেকে নেওয়া সেটা আনসিন। আনসিনের অর্থ তার মানে সিন বিষয়টা একজন শিক্ষার্থী জানা বিষয়, জানা বিষয়। এবং আমাদের এই যে কোশ্চেন প্যাটার্নটা রয়েছে, কোশ্চেনের প্যাটার্নের মধ্যে নাম্বার বিভাজন যেভাবে রয়েছে, এই সিন পার্ট বা আনসিন পার্টের মধ্যে এমসিকিউ টাইপ কোশ্চেন থাকবে 1 নাম্বার, একদম শর্ট টাইপ অ্যান্সার থাকবে, সেটাও 1 নাম্বারের, এবং 2 নাম্বারের কিছু কোশ্চেন থাকবে। এবার এমসিকিউ টাইপ যেটা, সেটা কিন্তু আমরা যেহেতু টেক্সটটা পড়েছি, টেক্সটটা জানি, এবং সেখানে কোশ্চেনে
সেই প্যাসেজটাও তুলে দেওয়া রয়েছে। সুতরাং আমরা যদি একটু সচেতন ভাবে প্রত্যেক স্টুডেন্ট যদি সচেতন ভাবে প্যাসেজটি পড়ে, যেহেতু তাদের আগের থেকেই পড়া, আগের থেকেই জানা, তাহলে এই এমসিকিউ ভুল হওয়ার কোনো প্রশ্নই নেই। শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন যেটা কমপ্লিট দ্য সেন্টেন্স এরকম থাকে, এটাও কোশ্চেন, এই অ্যান্সার গুলো আমরা প্যাসেজ থেকে তুলে দিতে পারি। শুধু এই জায়গাগুলোতে ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম। আরেকটা বোধহয় সুবিধা হচ্ছে ইংরেজি একমাত্র বিষয় যেখানে প্রশ্নপত্রটাই উত্তরপত্র। এটাই বলছিলাম যে হ্যাঁ। প্রশ্নপত্রটাই আসলে উত্তরপত্র, এবং সেখানে প্রশ্নের মধ্যে যে প্যাসেজ গুলো দেওয়া থাকে সেই প্যাসেজ গুলো ধরেই অ্যান্সার গুলো করা যায়। তো আমরা যদি ছাত্রছাত্রীদের একেবারেই যারা দুর্বল ছাত্রছাত্রী তাদের কথা বলি, তাদের ক্ষেত্রেও আমরা দেখবো যে এই টাইপের এমসিকিউ বা কমপ্লিট দ্য সেন্টেন্স এই জাতীয় অ্যান্সার গুলি কিন্তু তারা করতে পারবে, যদি শুধু তারা সেন্টেন্সটাকে বুঝতে পারে বা শব্দগুলো চিনতে পারে, তাহলেই কিন্তু অ্যান্সার গুলো তারা করতে পারবে। অর্থাৎ সেখানে প্রচন্ড মেধার কোনো প্রয়োগের এখানে জায়গা নেই। মেধার আর দরকার সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সারা বছর ধরে কিন্তু সিন তারা দেখে আসছে। দেখে আসছে। হ্যাঁ, ষোলো শব্দ বা বাক্যগুলো তাদের পরিচিত, একদম পরিচিত, তাই না? আর সেক্ষেত্রে তো পৃথক লিখতে হচ্ছে না, এমসিকিউতে শুধু টিক মার্ক দিয়ে শুধু টিক মার্ক করছে। সুতরাং শুধু টিক মার্ক দিয়ে ও 1 নম্বর পেয়ে যাচ্ছে। সুতরাং সেখানে 3টি বা 4টি কোশ্চেন থাকে। তো এইভাবে সিন পোর্শন প্রোজ এবং সিন পোয়েট্রি সেটাও আসছে। এবার এই ক্ষেত্রে বলে দিই পরিকল্পনার কথাও যেহেতু এসছে, সুতরাং মাধ্যমিক 2025-এ দ্য ক্যাট প্রোজ হিসেবে এসছে এবং সি ফিভার কবিতার অংশ হিসেবে এসছে। তার মানে কি এই দুটোর মানে পুনরায় আসবার সম্ভাবনাটা কম। ক্ষীণ, ঠিক আছে? কম। যেহেতু একদম বাদ দেওয়া যাবে না। একদম বাদ দেওয়া যায় না, কারণ রিপিটেশন হতেই পারে। সুতরাং আমরা যদি পুরনো প্রশ্নগুলোকে ধরে যদি আমরা পর্যায়ক্রমিক ভাবে 2026-এর মাধ্যমিকের প্রশ্নপত্রের দিকে আসি, তাহলে দেখা যাবে যে এবছর আওয়ার রানার কাইট প্রোজের ক্ষেত্রে আওয়ার রানার কাইট, পাসিং অ্যাওয়ে অফ বাপু এবং ফাদার সেল, এই তিনটে কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং আমি এটা ইম্পর্টেন্টের গুরুত্ব হিসেবেই দিলাম যে প্রথম গুরুত্ব দেওয়া উচিত আমাদের আওয়ার রানওয়ে গাইডসে, পাসিং অ্যাওয়ে অফ বাপু দ্বিতীয় এবং ফাদার সেল তৃতীয় এবং চতুর্থতে আমরা ক্যাটকে অবশ্যই রাখবো, কারণ সিলেবাসে যেহেতু রয়েছে সবগুলো, আমরা এসছে বলে 2025-এ আসছে বলে সেটাকে একদম বাদ দিয়ে দেবো, এটা আমরা করতে পারি না। হ্যাঁ, সেটাই। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা ওই ইম্পর্টেন্ট তথাকথিত ইম্পর্টেন্ট বাঁচতে গিয়ে দেখা যায় এমন একটা প্রশ্ন চলে এলো যেটা আমরা বাদ দিয়েছি সেখান থেকে। হ্যাঁ, আর এক নম্বর চলে যাওয়া মানে পরীক্ষার নম্বরটাই কমে আসে। ঠিক। এবং আমাদের একটা নাম্বারও যেহেতু খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ, 100 সুতরাং আমাদের ওইভাবে বাদ দিয়ে পড়ার পক্ষপাতী আমি নই, বা আমি ছাত্রছাত্রীদেরকেও বলবো যে হ্যাঁ, ইম্পর্টেন্স হিসেবে তুমি প্রথমে আওয়ার রানার গাইডস, দ্বিতীয়তে পাসিং অ্যাওয়ে বাপু এবং তৃতীয়তে ফাদার সেলফ রেখে ক্যাটটাকেও পড়বে। এবং কবিতার ক্ষেত্রে যেহেতু বিগত বছরে 2025-এ সি ফিভার এসেছিল, সুতরাং সেটাকে একটু কম গুরুত্ব দিয়ে বা সেটাকে তার আগে অন্য বিষয়গুলোকে, যেমন দ্য স্নেইল কবিতাটা, এটা বিগত 2-3 বছর থেকে আসেইনি, আচ্ছা, সুতরাং এটা আসার সম্ভাবনা অনেক বেশি, খুব বেশি। খুব বেশি। ফেবল, মাই ওন ট্রু ফ্যামিলি, মাই ওন ট্রু ফ্যামিলি সম্ভবত বিগত 2024-এ এসছে। সুতরাং দ্য স্নেইল, দ্বিতীয় দ্য ফেবল, মাই ওন ট্রু ফ্যামিলি এবং তারপর অবশ্যই সি ফেভার। এইভাবে আমাদের সিনের যে কবিতা এবং গল্প, এইগুলো যদি আমরা বেছে নিই ভাগ করি, তাহলে কিন্তু একজন ছাত্র বা ছাত্রীর পক্ষে তার প্রিপারেশন নেওয়াটা অনেক বেশি সুবিধাজনক হবে। কারণ সেই ক্ষেত্রে তারা ওই প্যাসেজগুলোকে, ওই স্টোরিগুলোকে বা পোয়েমগুলোকে ভালো করে যদি পড়ে, তার মধ্যে থেকে শব্দগুলোর অর্থ বের করা, নতুন ভাবে নিজের অর্থ সেন্টেন্স তৈরি করা, অ্যান্সার তৈরি করা, এবং তাকে বইয়ের মধ্যে কিছু নমুনা কোশ্চেন অবশ্যই দেওয়া আছে, কিন্তু তার বাইরেও প্রচুর কোশ্চেন হতে পারে, সেই কোশ্চেনগুলো নিজে তৈরি করে অ্যান্সার করা, বা যদি কোনো রেফারেন্স বুক বলতে কোশ্চেন ব্যাংক রয়েছে, সেখান থেকে কোশ্চেনগুলোকে নিয়ে, টেস্ট পেপার রয়েছে, টেস্ট পেপার থেকে কোশ্চেনগুলোকে অ্যান্সার করা। মোট কথা প্র্যাকটিস, সিন পার্ট প্র্যাকটিস করলে সেটা আমার মনে হয় পুরো নাম্বারটাই আসবে। আর আনসিনের ক্ষেত্রে যেটা আসবে, আনসিনের ক্ষেত্রে একটা বড় ভয় থাকে ছাত্রছাত্রী। এবার আনসিন প্র্যাকটিস করবে মূলত অনেকদিন আগে থেকে প্র্যাকটিস করা উচিত।
এবং তোমরা করেওছো আশা করি, 2 মাস আগের থেকেই প্র্যাকটিস করছো। 2 মাস আগের থেকে বলতে 2 মাস আগের যে বিষয়গুলো রয়েছে, সমকালীন বিষয় যেগুলো আমরা বলি, এই সময়কার যে বিষয়গুলো চলছে সেগুলো প্র্যাকটিস করতে হয়। এবং সেই ক্ষেত্রে কোনো ইংরেজি সংবাদপত্রের যে খবরগুলো রয়েছে সেইগুলো নিয়ে যদি প্র্যাকটিস করা যায় তাহলে সেটা খুব কাজে লাগবে। এছাড়া আমাদের যে প্র্যাকটিস বুকগুলো রয়েছে, টেস্ট পেপারগুলো রয়েছে, সেইখানে প্রচুর আনসিন প্যাসেজ থাকে, যেইখানে নতুন নতুন অনেক শব্দ পাবো। এইখানে বিষয়টাই, আনসিনের বিষয়টা এরকম হয় যে আমরা ছাত্রছাত্রীদের দেখি তারা আনসিন প্যাসেজ বুঝতে পারে না। এবার বুঝতে পারে না জন্য তারা এড়িয়ে যায়, কিন্তু এই এড়িয়ে যাওয়ার ফলেই তাদের পরীক্ষার হলে সমস্যাটা তৈরি হয়। কারণ আনসিন প্যাসেজে কোশ্চেন অ্যান্সারের পাশাপাশি গ্রামার ভোকাবুলারি পার্টে হাফ নাম্বার থাকে শুধু ভোকাবুলারিতে, শব্দ নির্বাচন করে, শব্দ অর্থ দেওয়া থাকবে, সেই শব্দটিকে নির্বাচিত করতে হয় ওই আনসিন প্যাসেজটা। এবার যারা বাড়িতে প্র্যাকটিস করবে এবং শব্দগুলোর অর্থ লিখে লিখে প্র্যাকটিস করবে, তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সুবিধা হবে এই ভোকাবুলারি পার্টটার অ্যান্সার করতে। কারণ এখানে অনেক নাম্বার এই ভোকাবুলারি পার্টটি কিন্তু ক্যারি করছে। সুতরাং আনসিন প্যাসেজ পড়ে একবার পড়তে হবে, দুবার পড়তে হবে, যতক্ষণ না পর্যন্ত, মোটামুটি 2বার পড়লে আশা করি বুঝতে পারবে একজন ছাত্র, এবং সেই হিসেবে অ্যান্সার গুলোকে করতে হবে। তো এইভাবে প্রথম পর্ব যেটা কম্প্রিহেনশন টেস্ট, এই কম্প্রিহেনশন টেস্টটা কিন্তু সিন এবং আনসিন এই পর্যায়গুলোকে কিন্তু প্র্যাকটিসের মধ্য দিয়ে, এবং আনসিন যেটা রয়েছে, আনসিনটা বাইরের থেকে, প্র্যাকটিস বুক থেকে, টেস্ট পেপারগুলো সলভ করে, এবং নিউজ পেপারগুলো, যে নিউজ পেপারগুলো আমরা মোটামুটি আরো 2 মাস আগের থেকে যে নিউজ পেপারের ইভেন্টগুলো আসছে সেইগুলোকে প্র্যাকটিস করলে তারা মোটামুটি একটা ভালো আইডিয়া পাবে, যে আইডিয়াটা থেকে তারা অ্যান্সারটা ভালোভাবে করতে পারবে। এবার সিন গেল, আনসিন গেল, এবার ব্যাকরণ পার্টটা, গ্রামার এন্ড ভোকাবুলারি, ঠিক, এই পার্টটা। গ্রামার অ্যান্ড ভোকাবুলারি পার্ট। এবার গ্রামার অ্যান্ড ভোকাবুলারি পার্টে কিছু নির্দিষ্ট বিষয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য টপিক কিছু দেওয়াই থাকে, এবং এখানেও কিন্তু নাম্বার বিভাজনের ক্ষেত্রে এমসিকিউ এর পর এমসিকিউ পার্ট একটা থাকে, এবং 1 নম্বরের বাকি অংশ, বাকি কোশ্চেন গুলো হয়। এবার এমসিকিউ কোনটা হয়? এমসিকিউ হয় ভার্বের যে প্রপার ইউজ অফ ভার্ব, এটা থাকে, যেখানটায় 3টে করে অপশন দেওয়া থাকে এবং শূন্যস্থান পড়ে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, সেখান থেকে একটা বেছে নিয়ে লিখতে হয়। এই জায়গাটায় ছাত্রছাত্রীদের টেন্সের বিষয়ে খুব ভালো জ্ঞান থাকা দরকার। কারণ এখানে খুব এমন অনেক সময় দেখা যায়, এবং কোশ্চেন গুলো এমনও হয়, কিছু কিছু সময় তো ট্রিকি কোশ্চেন আসবেই। মাধ্যমিকের একটি ছাত্রকে বা ছাত্রীকে পরখ করা, সেখানে কিছু ট্রিকি কোশ্চেন আসবে, এটাই স্বাভাবিক। সুতরাং এই জায়গাটায় কিন্তু একজন ছাত্রছাত্রীকে খুব সচেতন ভাবে তার উত্তরটাকে নির্বাচন করতে হবে, যাতে করে ভুল হওয়ার সম্ভাবনা না থাকে। প্রয়োজনে সেটিকে একাধিকবার পড়ে নিয়ে, যে 2 লাইন বা 3 লাইন থাকে, সেটাকে একাধিকবার পড়ে নিয়ে সেটাকে কিন্তু অ্যান্সার গুলোকে করতে হবে। এরপরে যেটা থাকে সেটা হলো আর্টিকেল প্রিপোজিশন। আর্টিকেল প্রিপোজিশন আমাদের এই গ্রামার পার্টটা, যেটা সত্যি বলতে কি, ইংরেজি গ্রামার পার্টটা আমাদের দৈনন্দিন জীবনে, অর্থাৎ আমাদের চাকরি বাকরির ক্ষেত্রে, আমাদের আহ, এমনকি আমাদের জীবনের বিভিন্ন সময়ে এই পার্টগুলো আমাদের খুব কাজে লাগে। সে টেন্স বলুন আর ওই আর্টিকেল প্রিপোজিশন গুলি বলুন, এগুলো কিন্তু আমাদের চাকরির ক্ষেত্রে খুব প্রয়োজনীয়। এবং প্রিপোজিশনের অংশটা কিন্তু খুব সচেতনভাবে কোথায় কোন প্রিপোজিশন বসবে তার কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে। সেই নিয়মগুলোকে ভালো করে বুঝে নিয়ে সেটাকে ওইখানে ইউজ করতে হবে। 3টে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে, সেখানে 3 নাম্বার, ওইদিকে 3টে প্রপার ইউজ অফ ভার্ব, সেটাও 3 নাম্বার। এরপর যেটা থাকবে সেটা হলো ডুয়াল ডিরেক্ট। সেইখানে ভয়েস চেঞ্জ থাকে, ন্যারেশন থাকে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের আরো যে যে জিনিসগুলো রয়েছে, সেখানে জয়নিং, কিংবা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের পজিটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে পজিটিভ, ডিগ্রি, এরকম বেশ কিছু আইটেম রয়েছে যেগুলো ডুয়াল ডিরেক্টেডে আসে। সেখানে প্রথমেই বলবো যে ভয়েস চেঞ্জটা প্রত্যেকে ভালো করে শিখবে, এবং ভয়েস চেঞ্জের ক্ষেত্রে খুব কঠিন কোশ্চেন কোনোবারই আসে না।
তাই মাধ্যমিকের স্ট্যান্ডার্ডে যে কোশ্চেনগুলো আসে, অর্থাৎ মাধ্যমিকের যে বইগুলো রয়েছে, গ্রামার বইগুলো রয়েছে, সেই বইগুলো যদি কেউ ভালোভাবে পড়ে এবং ভালোভাবে সেই অনুশীলনীগুলো এক্সারসাইজগুলো সলভ করে, তাহলে কিন্তু গ্রামার পার্টের এই ভয়েস বা ন্যারেশন এই জায়গাগুলো পারবে। আর ভয়েস ডিরেক্টরে যেহেতু আরেকটা রয়েছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এটা একটা ভাস্ট এরিয়া, এটার জন্য প্রচুর প্র্যাকটিসের দরকার। এবং সেই ক্ষেত্রে বিভিন্ন নিয়ম কানুন রয়েছে, সেগুলো বিভিন্ন রুলস গুলো, সেই রুলস গুলো জানতে হবে এবং সেইগুলো জেনে প্র্যাকটিসের বিকল্প নেই। মোট কথা হচ্ছে এটার ক্ষেত্রে, গ্রামারের ক্ষেত্রে ভালো নাম্বার পেতে গেলে অবশ্যই প্র্যাকটিস করতে হবে এবং টেস্ট পেপার যেগুলো হাতের কাছে আছে সেগুলো যতটা বেশি সম্ভব সেটা প্র্যাকটিস করতে হবে। আর ভোকাবুলারি, এরপর আসছে গ্রুপ ভার্ব। গ্রুপ ভার্ব, গ্রুপ ভার্বের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবে, সেটা হলো যে গ্রুপ ভার্বে একটা ওয়ার্ড দেওয়া থাকছে, ভার্ব দেওয়া থাকছে, সেই ভার্বের জন্য কোন গ্রুপ ভার্বটি এক্সাক্ট সেটা লিখতে হবে। এইখানে একটা জিনিস মাথায় রাখবে, সেটা হলো টেন্সটা, অর্থাৎ ওই সেন্টেন্সে ভার্বটা যেইভাবে, ভার্বের যেই ফর্মে লেখা রয়েছে, গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব সেটাও কিন্তু সেই টেন্স বা সেই ফর্মেই লিখতে হবে। এইরকম যদি ভুল, মানে যদি টেন্সের ভুল হয়, সেই ক্ষেত্রে কিন্তু নাম্বার বাদও যেতে পারে। সুতরাং সেই ক্ষেত্রে সচেতন হওয়া অত্যন্ত প্রয়োজন। যে আমি উত্তরটা ঠিকভাবে সিলেক্ট করলাম, কিন্তু দেখা গেল যে উত্তর লেখার ক্ষেত্রে তার ফর্মটা ভুল করে ফেললাম, অর্থাৎ হয়তো কোনোটা পাস্ট টেন্সে রয়েছে, কিন্তু আমি গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব যেটাই বলি সেটাকে আমি পাস্ট টেন্সে লিখলাম না, যেটা আছে প্রেজেন্ট টেন্সে তার দিলাম। মানে আমাকে গ্রুপ ভাবটা কিন্তু বুঝলেই হবে না, আমাকে টেন্সটা মাথায় রাখতে হবে। একদম। এটা ঠিক। আর যেটা রাইটিং পার্ট, এই সব থেকে গুরুত্বপূর্ণ আরেকটি জায়গা, সেটা হলো রাইটিং পার্ট, এবং এই রাইটিং সেকশন নিয়েই সম্ভবত ছাত্রছাত্রীদের অনেক বেশি কৌতূহল। এখানে যতগুলো আলোচনা হচ্ছে তার সব থেকে বেশি আলোচনা বা সব থেকে বেশি প্রয়োজন সম্ভবত রাইটিং পার্ট। রাইটিং 2025 সালে, আমরা বিগত বছরের কোশ্চেন গুলো তো অবশ্যই খেয়াল করি, তাতে 2025 সালে যেটা এসেছিল সেটা আগে একটু বলেন। 2025 সালের মাধ্যমিক কোশ্চেনে লেটার টু এডিটর, পলিউশন কজড বাই ফায়ার ক্র্যাকার্স, এটা এসেছিল লেটার হিসেবে, তার মানে এটা একটা ফর্মাল লেটার, লেটার টু এডিটর। দ্বিতীয় এসেছিল প্যারাগ্রাফ রাইটিং, এবং প্যারাগ্রাফ রাইটিং এর বিষয়টি খুব সুন্দর ছিল, সেটা ছিল মর্নিং ওয়াক। এবং তৃতীয় ছিল নিউজ পেপার রিপোর্ট। এই নিউজ পেপার রিপোর্টটা ছিল ড্যাকোইটি ইন ইউর এরিয়া। স্বাভাবিকভাবেই আমরা দেখি যে এই লেটারটা সাধারণত অল্টারনেট করা হয়, অর্থাৎ কোনোবার যদি ফর্মাল আসে তারপরের বার পার্সোনাল আসে। এবার ফর্মালের মধ্যেও আমরা দেখি বিভিন্ন ভাগ রয়েছে, যেমন ফর্মালের মধ্যে এডিটোরিয়াল লেটারও যেমন রয়েছে, তেমনি অফিসিয়াল লেটারও রয়েছে। তাই ফর্মালে এডিটরকে এডিটোরিয়াল লেটার বাদ দিলেও অফিসিয়াল লেটার কিন্তু থেকেই যায়। সুতরাং সমস্ত ধরনের ফর্মাল লেটারকে যদি আমি বাদ দিয়ে দিই, যে ছাত্র তোমরা যদি ভেবে থাকো যে সমস্ত ফর্মাল লেটারই বাদ দিয়ে দিচ্ছি, এটা কখনোই করবে না। তোমরা পার্সোনাল লেটার তো অবশ্যই শিখবে, সেই সঙ্গে সঙ্গে বাকি যে ফর্মাল লেটার গুলো রয়েছে, যেমন অফিসিয়াল লেটার, অ্যাপ্লিকেশন, এগুলো আমাদেরকে শিখতে হবে। তাহলে আমরা সামগ্রিকভাবে একটা ধারণা পেলাম, একটা আশ্বাস পেলাম যে এই অংশটা আমাদের জানা, এটি নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হবার বিষয় নেই, বরং আমরা অনুশীলনটা চালিয়ে যাব। আনসিনের জন্য যে পরামর্শ আমরা পেলাম সেটা হচ্ছে নিউজ পেপার পড়তে হবে, ইংলিশ নিউজ পেপার, তাহলে খুব সুবিধা হবে আনসিনের উত্তর করবার ক্ষেত্রে। গ্রামারের ক্ষেত্রে আমরা আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশনস, আমরা পেলাম গ্রুপ ভার্বস, প্রপার ফর্ম অফ ভার্বস, এই বিষয়গুলো। এবং রাইটিং এর ক্ষেত্রে বিশেষভাবে আমরা গুরুত্ব পেলাম আমাদের কাছে যে অফিসিয়াল লেটারটা কিন্তু পার্সোনাল লেটার এবং অফিসিয়াল লেটার দুটোই বাদ দিলে চলবে না, এবং পার্সোনাল লেটার খুব গুরুত্বপূর্ণ। আমরা একদম শেষ মুহূর্তে চলে এসেছি আমাদের সাক্ষাৎকারের। একটা বার্তা আমরা দিতে চাচ্ছি। বার্তাটা এই, তোমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষার মধ্যে প্রথমটি মাধ্যমিক 2025, মাথায় রাখতে হবে
এটা ছাত্র জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ পরীক্ষা, কিন্তু এর গুরুত্ব জীবনের চাইতে বেশি নয়। মাধ্যমিক শেষ হয়ে গেল, যদি কোনো কারণে ভগবান না করুন আমি প্রত্যাশিত ফল না পাই, এই আক্ষেপটা উচ্চ মাধ্যমিকে পূর্ণ করব। এই বিষয়টা মাথায় রাখতে হবে। আমরা প্রাণপণ চেষ্টা করবো, কিন্তু হতাশ হব না, হতাশ হবার জায়গা নেই। হতাশা পূরণের জন্য উচ্চ মাধ্যমিককে আমরা লক্ষ্যে রাখবো। সেই সঙ্গে জানি স্মৃতি মিশনের রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়েছে। আগামী 13 এবং 14 ফেব্রুয়ারি মহারাজা নৃপেন্দ্র নারায়ণ স্মৃতি সদনে এই প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান তোমাদেরকে নিয়ে আয়োজিত হচ্ছে। তোমরা যারা সংস্কৃতির বিভিন্ন শাখা ভালোবাসো, কেউ গান, কেউ আবৃত্তি, কেউ বক্তৃতা, কেউ ছবি আঁকায় অত্যন্ত আগ্রহী, তারা যোগাযোগ করতে পারো